হ্যাঁ, সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং সকলেই মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আমি গত ক্লাসের মতো আজও তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা থেকে আমি সরলরেখা 3.5 প্রশ্নমালা থেকে তোমাদেরকে কয়েকটি গাণিতিক সমস্যা দেখাবো। আশা করি তোমরা সকলেই তা মনোযোগ সহকারে দেখবে। এবং আমি বারবার বলছি যে আমি যে গাণিতিক সমস্যা দেখাবো তার সদৃশগুলো তোমরা পাঠ্য বই থেকে খুঁজে করার চেষ্টা করবা। দেখো, এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া হয়েছে সেটা হলো, বলা হচ্ছে x=4, y=5, x=-3, y=-2। হ্যাঁ, সমীকরণগুলি একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে। তাহলে তার কর্ণ দুটি সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, এই সমীকরণগুলো তোমরা দেখতে পাচ্ছ যে অবশ্যই সেগুলো কি হচ্ছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল হবে, সেটা তোমরা এখান থেকে সরাসরি বুঝতে পারছো। তা দেখো, এখানে আমি অ্যাক্সিস অঙ্কন করেছি, তার উপর আমি এই করব, বিশেষ করে এই সমীকরণগুলোকে আমরা এখানে উপস্থাপন করব। দেখো, এখানে বলা হচ্ছে x=4। তা x=4 ধরো এইখানে, তাহলে এই বরাবর ওয়াই অক্ষের সমান্তরাল আমার এরকম একটা রেখা হবে। তারপর হচ্ছে x=-3, মনে করে এই বরাবর ওয়াই অক্ষের সমান্তরাল এইরকম একটা সমীকরণ হবে, সরলরেখা হবে। তারপরে x=-3 আমরা বসালাম। তারপরে আমরা দেখব কত, y=5। তাহলে y=5 মনে করি এই বরাবর একটা সরলরেখা, এবং y=-2 এইভাবে একটা সরলরেখা। তাহলে দেখো, 4টে সরলরেখা আমি এখানে দেখালাম। তাহলে দেখো, এইটার নাম 1, এটা হলো আমি দিয়েছি হলো, এটা হলো 2 নাম্বার সমীকরণ, y=5। তারপর x=-3, এটা আমরা 3 নাম্বার দেই, এবং এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ হিসেবে দিলাম। তাহলে তোমরা এখন এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে এইভাবে দেই, এটা a, ঠিক আছে। তারপরে এই বিন্দুটাকে b দেই, এটাকে c দেই, এবং এই বিন্দুটাকে আমরা d হিসেবে চিহ্নিত করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ac হবে একটা কর্ণ এবং bd হবে একটা কর্ণ। তাহলে এখন এখান থেকে আমাদের করণীয় কি? তাহলে আমরা এখানে যে আমাদের যে সমীকরণগুলো দেওয়া ছিল, সেই সমীকরণের ভিত্তিতে আমি এখানে চিত্রটা উপস্থাপন করলাম। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে নিঃসন্দেহে এ বি সি ডি একটি কি হচ্ছে, চতুর্ভুজ হয়েছে। তাহলে চতুর্ভুজের এসি দুটি বাহু বিন্দু দুটি সংযোগ করলে এটা হবে কি, এই চতুর্ভুজের একটি কর্ণ, এবং বিডি যোগ করলে বিডি এই দুই বিন্দুর সংযোজক রেখার সমীকরণই হবে হলো আমার অপর আরেকটি কর্ণ। তাহলে এই দুটোকে আমার বের করতে হবে। তাহলে এখন আমার করণীয় কি, সেই কাজগুলো আমরা একটু ভাবার চেষ্টা করব। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি করব, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু ও ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে স্থানাঙ্কগুলো নির্ণয় করব, তারপরে হলো আমাদের কাজ। তাহলে এখন দেখো, এখানে আমরা কাজ শুরু করি। যে ধরি সলিউশনের ক্ষেত্রে আমরা এখানে ধরব, যেহেতু আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি, ধরি এ বি, বিসি, সিডি এবং ডিএ, হ্যাঁ, রেখার সমীকরণ যথাক্রমে। তাহলে এই যে আমি এ বি, দেখো এই যে আমাদের এইখানে এ বি, বিসি, সিডি, ডিএ, এই যে 4টে রেখা, এই 4টে রেখাই কিন্তু আমার এখানে নির্দেশিত আছে। তাহলে কোনটারে আমরা কি হিসাবে চিহ্নিত করেছি, খেয়াল করো। যথাক্রমে এবি রেখার সমীকরণ হবে হচ্ছে হলো এখানে x=4, যাকে আমরা 1 নাম্বার সমীকরণ হিসাবে চিহ্নিত করি। তারপরে আমাদের 2 নম্বর হচ্ছে হলো বিসি রেখার সমীকরণ হলো y=5। তাহলে y=5, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি। তারপরে দেখো, আমরা এখানে
আমাদের সিডি এই রেখাকে আমরা সাধারণত কি হিসাবে প্রকাশ করেছি, এক্স ইকুয়াল টু -5, এক্স ইকুয়াল টু -3 হিসাবে চিহ্নিত করি। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ হিসাবে চিহ্নিত করলাম। এবং আমরা এখানে দেখব যে আমাদের ডি এ রেখা হচ্ছে হলো y ইকুয়াল টু -2, যেটা আমরা 4 নাম্বার সমীকরণ হিসাবে এখানে চিহ্নিত করলাম। ঠিক আছে, চিহ্নিত করলাম। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রদত্ত রেখাগুলি, প্রদত্ত রেখাগুলি কি করছে, এ বি সি ডি চতুর্ভুজ সৃষ্টি করে। ঠিক আছে, সিডি একটি চতুর্ভুজ সৃষ্টি করেছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে। তাহলে এখন আমাদের কি দরকার, এই বিন্দুগুলির স্থানাঙ্ক দরকার। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি এ বিন্দু, আমরা বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয়ের জন্য এখন চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুটা কত, এ বিন্দু হচ্ছে 1 এবং 4 নং রেখা, 1 এবং 4 নং রেখার ছেদ বিন্দু, 1 নাম্বার এবং 4 নাম্বার রেখার ছেদ বিন্দু। দেখো এখানে এটা হলো 1 নাম্বার আর এটা হলো 4 নাম্বার, এই দুই রেখার ছেদ বিন্দু। তাহলে আমরা এখন এখানে লিখব 1 হচ্ছে এ বিন্দু হচ্ছে 1 ও 4 নং রেখার ছেদ বিন্দু। ঠিক আছে, এটা ছেদ বিন্দু। তাহলে এখন আমরা এখানে কি বসাবো, যে এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে, ভুজ হচ্ছে হলো 4 এবং কোটি হচ্ছে -2। তাহলে আমরা এইভাবে এটা বের করে ফেললাম। তাহলে এখন আমরা অনুরূপভাবে আমরা কি করব, বাকিগুলোটা বের করব। দেখো এখানে বি বিন্দু হচ্ছে কি কি, দেখো এখানে বি বিন্দু হচ্ছে হলো 1 নং এবং 2 নং রেখার ছেদ বিন্দু, 1 এবং 2 নং রেখার ছেদ বিন্দু, 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু হইলে পরে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে বি বিন্দুর কোটি কত, ভুজ হবে হচ্ছে হলো 4 এবং কোটি হবে এটা 5, কোটি হবে 5। তাহলে আমরা এটা এখানে লিখে দিলাম। এরপরে আমরা অনুরূপভাবে দেখব যে সি বিন্দু হচ্ছে আমাদের কোন কোন রেখা, এখানে দেখতে পাচ্ছি 2 নাম্বার সমীকরণ এবং 3 নাম্বার সমীকরণ, 2 এবং 3 নং সমীকরণের ছেদ বিন্দু হচ্ছে হলো সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি হচ্ছে 2 ও 3 নং সমীকরণের রেখার ছেদ বিন্দু। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমার কত হচ্ছে, সি বিন্দুর ভুজ আমরা এখানে দেখতে পাবো -3। ঠিক আছে, 3 নং রেখার -3 আর হচ্ছে হলো কোটি হলো 5, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো 5। এবং আমাদের আরেকটা বিন্দু বাকি আছে, সেটা হলো কত, ডি বিন্দু হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে, এটা হলো ডি বিন্দু 3 নাম্বার এবং 4 নাম্বার রেখার সমীকরণ, 3 এবং 4 নং, 3 ও 4 নং রেখার ছেদ বিন্দু হচ্ছে হলো ডি। তাহলে ডি বিন্দুর ভুজ কত হবে এখানে, -3 আর হচ্ছে হলো কোটি হবে কত, -2। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রদত্ত বিন্দুগুলি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা আমাদের এখান থেকে চতুর্ভুজের বিন্দু 4টি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখন আমার পরবর্তী করণীয় কি, যে আমাদের তাহলে এ বিন্দু এবং সি বিন্দু এই দুটো বিন্দুর সংযোজক রেখাই হবে একটা কর্ণ এবং বি এবং ডি বিন্দুর সংযোজক রেখা হবে অপর কর্ণ। তাহলে এখন আমরা এখানে আসি,
যে অতএব এসি কর্ণের সমীকরণ। তাহলে এসি কর্ণ বলতে এখানে কি বোঝাচ্ছে? এসি কর্ণ হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে সেই সমীকরণটা আমরা কি জানি? এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে আসো এখানে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ানকে আমরা এখানে এ বিন্দুটা ধরতেছি এক্স ওয়ান, তাহলে এটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর সি বিন্দু হবে এক্স টু ওয়াই টু, সি বিন্দু। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস, তাহলে কত হবে এক্স টু সি বিন্দু, তাহলে এটা হবে মাইনাস থ্রি, আমরা এখানে দেখতে পেলাম। তারপরে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা হলো ওয়াই ওয়ান, তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস টু মাইনাস, এখানে পাবো আমরা কত? ওয়াই টু। তাহলে সি বিন্দুর আমার কোটি হচ্ছে হলো ফাইভ, তাহলে এখানে আসছে হলো এটা ফাইভ। তোমরা এটা বুঝতে পারলাম? দেখো এরপরে আমরা এটাকে ম্যানিপুলেশন করব, তাহলে এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই, এখানে কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে কত? সেভেন। তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এখানে আসবে কত? ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই মাইনাস সেভেন রাশি আসলো। তাহলে আমরা পরের লাইনে গিয়ে এসে এখান থেকে সেভেনটাকে ক্যান্সেল করে দেব। তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই প্লাস টু ইকুয়াল টু, এখানে কত থাকে? মাইনাস ওয়াই মাইনাস টু, আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে আমরা পক্ষান্তর করে আমরা বলবো এক্স প্লাস ওয়াই, এটাই পাশে আসলে প্লাস হবে, তাহলে এখানে থাকবে কত? মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এটাই হচ্ছে হলো আমাদের একটা কর্ণের সমীকরণ। আমরা এখানে একটা সমীকরণ আমরা পেয়ে গেল। এখন তদ্রূপভাবে আমরা কি করব? আমাদের ওই আরেকটা কর্ণ কত? বি এবং ডি বিন্দুর সংযোজক রেখা, সেটা আমরা বের করব। তাহলে অতএব আমরা এখন লিখব বিডি কর্ণের সমীকরণ। আমরা একবার সূত্রটা লিখেছি, বারবার সূত্র না লিখলেও চলবে। তাহলে এখন এখানে আমরা পাবো এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে বিডি। তাহলে বি এর ক্ষেত্রে আমার এখানে আছে হলো এক্স ওয়ান ফোর, এটা আছে ফোর। এখন আমরা এখান থেকে লিখবো ফোর মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু। ডি এর ক্ষেত্রে এক্স টুটা আমার এখানে কত? মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি ইকুয়াল টু, এখানে আসবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে আমার বি এর ক্ষেত্রে আমার এখানে ওয়াই হলো ফাইভ, ওয়াই ওয়ান ফাইভ মাইনাস ডি বিন্দুতে আমার এখানে আছে কত? মাইনাস টু ওয়াই টু। তাহলে ওয়াই টুটা কত এখানে? মাইনাস টু। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটাও বসিয়ে দিলাম। তাহলে এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এখানে আসবে কত? সেভেন ইকুয়াল টু, এখানে আসবে ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই, এখানেও আসতেছে হলো আমার সেভেন। তাহলে উভয় পাশ থেকে আমরা সেভেনটাকে ক্যান্সেল করে দেব, উভয় পাশ থেকে আমরা সেভেনটাকে ক্যান্সেল করে দেব। তাহলে কত থাকে? এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়াই মাইনাস ফাইভ। তাহলে এই সম্পর্কটাকে যদি পক্ষান্তর করি তাহলে কত পাবো? এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে, কারণ এই ফাইভটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ফোরের মাইনাস ফোরের সাথে ক্যালকুলেশন করে প্লাস ওয়ান হবে। তাহলে এটাও আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো যে কর্ণ নির্ণয় করতে বলছিল আমরা সেই কর্ণ নির্ণয় করলাম, তোমরা দেখতে পেলাম। তাহলে আমাদের যে গাণিতিক যে সমস্যাটা ছিল এই সমস্যাটিকে আমরা সুন্দরভাবে সেটা চিত্রায়িত করলাম, তারপরে এটাকে উপস্থাপন করলাম। ঠিক আছে, তারপরে সেটা থেকে আমাদের যে প্রয়োজনীয় দিকগুলো থাকে সেগুলো আমরা সেখানে ফাইন্ড আউট করে নিলাম। তারপরে আমাদের কাঙ্ক্ষিত সূত্রের ভিতরে বসিয়ে আমরা আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করলাম।
তা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা সুন্দর করে বুঝতে পারছো। তারপরে দেখি, চলো আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখি। হ্যাঁ দেখো, আমাদের দ্বিতীয় গাণিতিক যে সমস্যাটা সেটা আমি এখানে উপস্থাপন করছি। আমাদের কি বলা হচ্ছে এখানে, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি এবং এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু স্মল পি। এই দুটো সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করলে আমাদের পি এর মান, হ্যাঁ, এই পি যে আমাদের একটা অজানা রাশি আছে, এই পি এর মান এ বি সিতে প্রকাশ করতে হবে, বা এর মাধ্যমে কি করতে হবে, আমাদের প্রকাশ করতে হবে। তাহলে চলো আমরা এটা একটু দেখার চেষ্টা করি, এবং এ ধরনের সিমিলার যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা একইভাবে সমাধানের চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এটা সলিউশনে যাই। সলিউশনে বলা হচ্ছে, দেখো যেহেতু দেওয়া আছে, হ্যাঁ দেয়া আছে, কি দেয়া আছে আমাদের, দুটো সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি। ঠিক আছে, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি ইকুয়াল টু জিরো। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি। এবং আমাদের দেওয়া আছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু স্মল পি। এটাকেও আমরা উপরেরটার মতো করে লিখতে পারি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস স্মল পি ইকুয়াল টু জিরো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এখন আমাদের বলা হচ্ছে এখানে যে যেহেতু 1 ও 2 নং সমীকরণ একই রেখা নির্দেশ করে, তাহলে অতএব কি হবে, এদের অনুরূপ সহগগুলো মানে কোএফিসিয়েন্ট গুলোর অনুপাত সমান হবে। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, যখন এই দুটো সমীকরণ একই হবে তাহলে এক্স এর সহগ এখানে এ, এখানে এক্স এর সহগ কজ আলফা, এখানে ওয়াই এর সহগ বি, এখানে ওয়াই এর সহগ সাইন আলফা, ধ্রুবপদ মাইনাস সি, এখানে ধ্রুবপদ মাইনাস বি। তাহলে এইগুলো পরস্পরের অনুপাতগুলো কি হবে, সমান হবে। তাহলে আসো এখানে আমরা লিখি যে অর্থাৎ কি হবে, ধরো cos আলফা ডিভাইডেড বাই a ইকুয়াল টু সাইন আলফা ডিভাইডেড বাই b ইকুয়াল টু মাইনাস পি বাই মাইনাস সি ইকুয়াল টু পি বাই সি আকারে আমরা এখানে লিখলাম। আমরা পি বাই সি আকারে এখানে লিখেছি। তাহলে এখন আমরা যে কাজটা করব, দেখো এখান থেকে এটার মাধ্যমে আমরা বের করব যে অতএব cos আলফা ইকুয়াল টু আমরা এখান থেকে এ পি বাই সি আকারে লিখতে পারি একটা, আরেকটা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু বি পি বাই সি। এই দুটো আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই দুটোকে বর্গ করি। ঠিক আছে, বর্গ করে যোগ করি। তাহলে আমরা এখন আর একটা কাজ করতে পারি, আমরা এইখানে যে আমরা এগুলোর নামকরণ করতে পারি, আবার না করলেও চলবে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা
এই দুটো সম্পর্কে সূত্রটা আমরা কি জানি? 1 জানি, আমরা এই সূত্রটা জানি, ঠিক আছে? এটা আমরা জানি, এটা আমরা কি করি? জানি, এটা আমরা এই সূত্রটা জানি যে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এখন যে যেটা আছে বসিয়ে দিই আমরা এখানে, a স্কোয়ার পি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো, এখান থেকে আমি যে কাজটা করতে পারি যে পি স্কোয়ার বাই সি স্কোয়ারকে আমি কমন নিতে পারি। এখানে কত থাকে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 থাকতে পারে আমরা এখানে। তাহলে আমরা এখানে স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি যে সি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটা এখানে লিখতে পারি। দেখো, তাহলে এখন আবার এখানে বর্গ যদি করি, তাহলে বর্গমূল যদি করে দিই, তাহলে এখানে থাকবে হলো আমাদের সম্পর্ক প্লাস মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের কি হলো? পি কে এ বি সি এর মাধ্যমে প্রকাশ হলো, ঠিক আছে? ঠিক আছে, এটাই হলো আমাদের আনসার হয়ে গেল। এটাই আমাদের প্রকাশ করতে বলছিল যে কি পি কে সি এবং এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ। তাহলে আমরা এখানে এই আনসারটা এখানে কমপ্লিট করে দিলাম। তাহলে তোমরা সুন্দরভাবে এটা দেখতে পেয়েছ যে আমাদের কি গাণিতিক সমস্যাটা ছিল, আমরা সেখান থেকে এটা কি প্রক্রিয়ায়, কি যুক্তি এখানে আমরা প্রয়োগ করলাম, আমরা এখানে কি লজিকটা নির্দেশ করেছি, সেই দিকগুলো তোমাদের খেয়াল রাখার বিষয়। এটাই হলো এখানকার শিক্ষণীয় এবং শিক্ষণফলের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই শিক্ষণফলটা এখানে আমরা প্রয়োগ করলাম। তাহলে এখান থেকে আমরা আমাদের জানা সূত্র মাধ্যম দিয়ে আমরা এটাকে প্রয়োগ করলাম। কখনো কখনো দেখবা এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার প্রয়োগ করে বলা হচ্ছে 3 নংকে বর্গ করে 3 ও 4 নং বর্গ করে যোগ করে পাই। এটাও এভাবেও করা যায়, কোনো ব্যাপার না। যেমন ভাবে তোমরা সহজেই বোধগম্য হবে তোমাদের কাছে, তোমরা সেভাবেই করবা। তা আশা করি এই দুটো গাণিতিক সমস্যা তোমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা তোমাদের এখন অ্যাসাইনমেন্ট শুরু হবে। তোমরা সেই অ্যাসাইনমেন্টগুলো করবা, কিন্তু অ্যাসাইনমেন্ট করতে গেলে তোমাদের গাণিতিক বিষয়গুলো তোমাদের ভালো করে জানা থাকতে হবে। তা আশা করি তোমরা সেগুলো সুন্দরভাবে করবা এবং সময় সুযোগ করে ক্লাসগুলো ভালো করে দেখার চেষ্টা করবা। আশা করি তোমরা সকলে সফলকাম হবা। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।